বাবা, মা, আমি ভাবছি ঘোড়া নিয়ে শিকারে বের হব। অনেকদিন হয়েছে জঙ্গলে গিয়ে নিজে শিকার করি না। কিন্তু এখন তো শিকারের সময় না। এক কাজ করো, যাবে যেহেতু সিপাহীকে সাথে নিয়ে যাও। হ্যাঁ বাবা, এই সময়ে আশেপাশে সব জায়গায় বৃষ্টি হচ্ছে, সাবধানে শিকার করতে যেও। আমি একা গেলেই তো পারি, সিপাহীকে নিয়ে যাওয়ার কি দরকার? আছে, দরকার অবশ্যই আছে। তুমি যদি সিপাহীকে নিয়ে যেতে রাজি না হও, তাহলে তোমাকে শিকারে যাওয়ার অনুমতি আমি কিছুতেই দেব না। ঠিক আছে বাবা, আমি তাহলে একজন সিপাহীকে আমার সাথে করে নিয়ে যাচ্ছি। রাজকুমার সিপাহীকে নিয়ে জঙ্গলের মধ্যে শিকার খুঁজতে যায়। সিপাহী, আমার মন বলছে ঝোপের ওই পাশ থেকে আমি শব্দ শুনতে পাচ্ছি। আমি একটু সেখানে গিয়ে দেখছি, হয়তো কোনো শিকার পেতেও পারি। তুমি এখানেই থাকো, একসাথে দুজন গেলে শব্দ হবে। আমি আমার ঘোড়াকেও এখানে রেখে যাচ্ছি, ঘোড়াটাকে দেখে রেখো। ঠিক আছে রাজকুমার, আপনি যান, আমি এখানেই অপেক্ষা করছি। কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে অবশ্যই ডেকে নেবেন। রাজকুমার শিকারের খোঁজে ঝোপের ধারে চলতে থাকে। সে অনেকক্ষণ হেঁটে হেঁটে অনেকটা পথ দূরে চলে আসে। আরে, আমি তো একেবারে খেয়ালই করিনি, আমি আমার ঘোড়াটা থেকে অনেক দূরে চলে এসেছি। আর এইদিকে কোনো শিকারও নেই। যাই, ফিরে যাই। এমন সময় ঝোপের মধ্য থেকে একটা আওয়াজ বের হয়। আরে ওই তো, ঝোপের মধ্যে থেকে আওয়াজ হচ্ছে। নিশ্চয়ই এখানে কোনো হরিণ আছে। আমি আর ভেতরে না গিয়ে দূর থেকেই তীর ছুঁড়ে মারবো, যাতে করে হরিণ আর লুকোতে না পারে। যেমন চিন্তা তেমন কাজ। রাজকুমার ঝোপের ওপাশে কি আছে না দেখেই তার ধনুক থেকে তীর চালিয়ে দেয়। যাই, এখন গিয়ে দেখি, মনে হচ্ছে নিশ্চয়ই শিকার আমার তীরে বেঁধেছে। রাজকুমার ঝোপের পাশে গিয়ে অবাক হয়ে যায়। এখানে তো একজন দরবেশ বাবা বসে আছেন। আমাকে ক্ষমা করবেন দরবেশ বাবা, আমি আসলে আপনার আওয়াজ শুনে ভেবেছিলাম হয়তো কোনো হরিণ আছে এখানে, এর জন্যই তীর ছুঁড়ে মেরেছিলাম। আরে মূর্খ বালক, কত বড় সাহস তোর! আমার এত মাসের সাধনা তুই ভেঙে দিলি। তুই জানিস আমি এই জঙ্গলে কত মাস ধরে তপস্যা করছি? বললাম তো আমার ভুল হয়েছে, এত রাগ করার কি আছে? আর আপনি কি জানেন আমি কে? আমি এই রাজ্যের রাজকুমার। আমার সাথে এভাবে কথা বলে আপনি মোটেও ঠিক কাজ করছেন না। আমি চাইলে এক্ষুনি আপনাকে জেলখানায় বন্দি করতে পারি। কি? একে তো তুই আমার তপস্যা ভেঙেছিস, এর ওপর আমার সাথে এমন ব্যবহার করছিস? দাঁড়া, এক্ষুনি আমি তোকে দেখাচ্ছি। আমি তোকে অভিশাপ দিচ্ছি, এক্ষুনি এই মুহূর্তে তুই একজন বিষাক্ত সাপে পরিণত হবি। যেখানে যাবি লোকজন তোকে মারার জন্য তাড়া করে থাকবে। দরবেশ এই বলে রাজকুমারকে একটা সাপে পরিণত করে। আরে সত্যি সত্যি তো আমি একটা সাপে পরিণত হয়ে গেছি। এই সিপাহী, কে কোথায় আছো? আমাকে বাঁচাও। দরবেশ বাবা, আমাকে ক্ষমা করুন, আমার ভুল হয়ে গেছে। আমি নিজের রাজকুমার হওয়া নিয়ে দম্ভে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমাকে ক্ষমা করুন, আমাকে আবারও মানুষ রূপে ফিরিয়ে আনুন। না, এটা কোনোভাবেই সম্ভব না। আজ থেকে পুরো 1 বছর পর্যন্ত তোকে এভাবে সাপ হয়েই থাকতে হবে। আর 1 বছর পর ঠিক এই দিনেই তুই আবারও মানুষে পরিণত হবি। আর কখনো এভাবে কোনো সাধু মানুষের সাথে এমন দুর্ব্যবহার করবি না। আপনাকে অনেক ধন্যবাদ দরবেশ বাবা। অন্তত পক্ষে আমার এই ভুলের জন্য আপনি আমাকে সারা জীবনের জন্য সাপ বানিয়ে দেননি। এরপর সাপের বেশে থাকা রাজকুমার সিপাহীর দিকে চলতে থাকে। রাজকুমার সেই কখন গেল, এখনো তো ফিরে এলো না। কোথায় সে? এই সিপাহী, আমি এখানে নিচে, তুমি আমার জন্য অপেক্ষা করছো? আমাকে নিয়ে রাজপ্রাসাদে চলো। আরে, আমার এখানে সাপ কি করে এলো? দেখে তো মনে হচ্ছে খুব বিষাক্ত সাপ। এই, এখান থেকে এক্ষুনি সর, তা না হলে লাঠি দিয়ে মারতে শুরু করব। আরে সিপাহী, কি হয়েছে তোমার? তুমি কি আমার কথা বুঝতে পারছো না? আমি রাজকুমার, রাজকুমার মাহিন। আমাকে রাজপ্রাসাদে নিয়ে চলো, তা না হলে তোমার সাথে কিন্তু ভালো হবে না। বুঝতে পেরেছি, তুই এভাবে যাবি না, দাঁড়া। এরপর সিপাহী লাঠি দিয়ে সাপের বেশে থাকা রাজকুমারকে মারতে শুরু করে। বুঝতে পেরেছি, এখানে থেকে কোনো লাভ নেই। আর কিছুক্ষণ এখানে থাকলে সিপাহী হয়তো নিজেই আমাকে লাঠি দিয়ে একদম মেরে ফেলবে। এখান থেকে পালাতে হবে।
আর কোনো উপায় না পেয়ে রাজকুমার মাহিন সাপের বেশেই সেই জঙ্গল ছেড়ে পাশের গ্রামে আশ্রয় নেয়। আমার কি অবস্থা করেছে ওই সিপাহী! আমি তো এখন ঠিকমতো চলতেও পারছি না, পুরো শরীর দিয়ে রক্ত বের হচ্ছে। আহা, কেউ যদি আমাকে একটু সাহায্য করত, কিন্তু আমি তো সাপ, কেউ আমাকে সাহায্যই বা কেন করবে? রাজকুমার মাহিন সেখানে ক্লান্ত অবস্থায় ঘুমিয়ে পড়ে। তার ঘুম ভাঙে এক মেয়ের কান্নার আওয়াজের শব্দে। আশেপাশে কেউ কান্না করছে মনে হচ্ছে, কিন্তু কাউকেই তো দেখতে পাচ্ছি না। দেখি তো গাছের আড়ালে কেউ আছে কিনা। আরে, এত সুন্দর একটা মেয়ে এভাবে বসে কান্না করছে কেন? জিজ্ঞেস করব, কিন্তু লাভ কি? আমার কথা তো কেউ শুনতেই পায় না। এই তো দেখছি একটা সাপ। তোমার অবস্থা তো মোটেও ভালো না, পুরো শরীরে কেমন ক্ষত হয়ে আছে। এক্ষুনি বসো এখানে, আমি দুর্বাঘাস এনে তোমার গায়ে লাগিয়ে দিচ্ছি। কোথাও যেও না। এই মেয়ে কি সত্যি এত ভালো? আমি একজন সাপ, এরপরেও আমার ক্ষত দেখে একজন মানুষের কি করে মায়া হচ্ছে। এই তো তোমার ক্ষতস্থানে আমি দুর্বাঘাসের রস দিয়ে দিয়েছি। কিছুক্ষণের মধ্যেই তোমার ক্ষত ঠিক হতে শুরু করবে। আমি বুঝি না কেন শুধু শুধু মানুষেরা এমন অসহায় জীবজন্তুর ওপর এমন আচরণ করে। তোমাকে অনেক ধন্যবাদ মেয়ে, তুমি আমার অনেক বড় উপকার করলে, কিন্তু তুমি হয়তো আমার ধন্যবাদটুকু শুনতে পাবে না। আরে কি আশ্চর্য করা বিষয়, তুমি সাপ হয়ে কথাও বলতে পারো? হ্যাঁ, আমি কথা বলতে পারি, কারণ আমি একজন মানুষ। এক দরবেশ বাবার অভিশাপে আমার এমন হয়েছে, আমি সাপে রূপান্তরিত হয়েছি। কিন্তু তুমি কি করে আমার কথা বুঝতে পারছো? অন্য কেউই তো আমার কথা শুনতে পায় না। আমি তো তোমার কথা স্পষ্টই বুঝতে পারছি। তোমার নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে এভাবে সাপের মতো করে বাঁচতে। হ্যাঁ, তা তো হচ্ছেই, তবে কি আর করার। তোমাকে অনেক ধন্যবাদ, আমি তাহলে এখন চলি। কোথায় যাবে তুমি? এক কাজ করো, আমার সাথে আমার বাড়িতে চলো। আমি অনাথ, আমার বন্ধু বলতেও কেউ নেই। তোমার সাথে কথা বলেই না হয় আমি আমার দিন কাটাবো। রাজকুমার মনে মনে চিন্তা করে, এই মেয়ে তো আমার আসল পরিচয় সম্পর্কেও জানে না, তারপরও সে কেন আমাকে এত সাহায্য করতে চাইছে? আমি কি এই মেয়েকে বলে দিব যে আমি একজন রাজকুমার? না, তার কোনো প্রয়োজন নেই। আমি বরং সাধারণ মানুষের পরিচয়ে এই 1 বছর পার করে দেব। কি হলো? তুমি যদি আমার সাথে যেতে না চাও তাহলে কোনো সমস্যা নেই। এমনিতেও আমি হতদরিদ্র মানুষ, নিজে কষ্ট করে কাজ করে কোনো রকমে দিন চালাই। আরে না না, আমি অবশ্যই তোমার সাথে যাব। বাইরে থাকলে আমার বিপদ হবে। কখন কে কোথা থেকে এসে আমাকে বন্দি করতে চাইবে আমি নিজেও জানি না। চলো তাহলে এখান থেকে যাওয়া যাক। জবার সেই সাপের সাথে খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। দেখতে দেখতে সময় পেরোতে থাকে। সময় তো প্রায় হয়ে এসেছে, আর কয়েকদিনের মধ্যেই আমি আবারও আমার আসল রূপে ফিরে যাব। কিন্তু এই কয়েকদিন জবার সাথে থেকে আমার কেমন যেন একটা মায়া তৈরি হয়ে গেছে। আমি কি জবাকে বলবো আমার সাথে রাজপ্রাসাদে যেতে? কিন্তু জবা যদি আমার আসল পরিচয় জানতে পারে তাহলে অবশ্যই আমার সাথে রাজপ্রাসাদে যেতে চাইবে। এমন সময় জবা সেখানে চলে আসে। কি হলো বন্ধু, কি নিয়ে কথা বলছো নিজের সাথে? আচ্ছা জবা, আমি যদি বলি আমাকে বিয়ে করতে, তুমি কি আমাকে বিয়ে করবে? চিন্তা করো না, আমি কয়েকদিনের মধ্যেই আবারও মানুষ রূপে ফিরে আসব। তোমাকে আমি আগেই বলেছি এই দুনিয়াতে আমার কেউ নেই, আর এতদিন তোমার সাথে থেকে আমার ভালোই লেগেছে। তোমাকে বিয়ে করতে আমার কোনো সমস্যা হবে না। তুমি তো জানো না আমার আসল পরিচয় কি, আমি দেখতেই বা কেমন। এরপরও তুমি আমাকে বিয়ে করতে রাজি হলে যে? বললাম তো তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু, আর এই সময় তোমার থেকে বেশি বিশ্বাস আমি কাউকেই করি না। ঠিক আছে, তাহলে আমরা আজ থেকে 2 দিন পর বিয়ে করব। 2 দিন পর জবা কাজ থেকে বাড়ি ফিরে আসে। বন্ধু, বন্ধু, কোথায় তুমি? আজ তো আমাদের বিয়ে।
হ্যাঁ জবা, চলো। গ্রামবাসীকে অবাক করে জবা তার সব বন্ধুকে বিয়ে করার জন্য সব প্রস্তুতি নিয়ে ফেলে। ছোট পরিসরে তাদের বিয়ে সম্পূর্ণ হয়। আর কিছুক্ষণ পর সেই সাপ তার রাজকুমার বেশে ফিরে আসে। এ আমি কি দেখছি? তুমি তো কোনো সাধারণ মানুষ নাও, বরং কোনো রাজবংশের ছেলে মনে হচ্ছে তোমাকে। হ্যাঁ, তুমি একদমই ঠিক ধরেছ। আমি আসলে এ রাজ্যের রাজকুমার মাহিন। আমাকে ক্ষমা করবেন রাজকুমার, আমি আপনাকে চিনতে পারিনি। আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার মতো এই গরিব অভাগে আপনাকে বিয়ে করেছি, এটা ভাবতেও আমার লজ্জা লাগছে। দয়া করে আমাকে বন্দি করবেন না। তুমি আমার জীবন বাঁচিয়েছো। তুমি না থাকলে হয়তো এই 1 বছর আমি ঠিকমতো বেঁচেই থাকতে পারতাম না। চলো, এখন তুমি আমার সাথে রাজপ্রাসাদে চলো। এখন থেকে তুমি আমার রানী। আপনি সত্যি বলছেন রাজকুমার? এত সৌভাগ্য আমার হবে এটা আমি স্বপ্নেও কোনোদিন চিন্তা করিনি। তোমার মন দেখেই আমি তোমাকে ভালোবেসেছি, আর এখন থেকে আমরা সারা জীবন একসাথেই থাকবো। এরপর রাজকুমার জবাকে নিয়ে রাজপ্রাসাদে ফিরে যায়। রাজা রানী তাদের ছেলেকে আবারও ফিরে পেয়ে খুব খুশি হয়।